আচ্ছা, আমাদের টাইম মোটামুটি শেষ। আরো 1-2 মিনিট তোমাদেরকে বেশি দিলাম। আমরা আশা করি এখন শুরু করতে পারি, তাই না? তোমরা সবাই একটু ক্যামেরাগুলো অন করে ফেলো, তাহলে সুবিধা হবে। আমরা ম্যাথস পার্টটা এখন শুরু করবো। কুইকলি জয়েন করে ফেলো সবাই। জয়েন আছোই মানে ক্যামেরাটা একটু অন করলে ভালো হয়। স্যার আমার ফোনে তো চার্জ নাই। আচ্ছা, অসুবিধা নেই, তুমি তাহলে থাকো, অসুবিধা নেই। ওকে। তুমি মাঝে মাঝে অন করতে পারো, যাতে আমরা বুঝতে পারি যে তুমি ঘুমিয়ে যাও নাই। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। Okay. So, I have already discussed that there will be two things from class 6 up to class 10. During mathematics, you will find three parts, and this will be very much important for your upcoming. You guys have JSC exam in class 8, right? এখনো JSCM তো চলমান, তাই না? JSC হয় না এখনো? So in board exams and also during school exams, final exam maybe or whatever, when there will be geometry part included, these things will be very much important for you all. হ্যাঁ, তো যখনই জ্যামিতি থাকবে তখনই এই যে দুটো বিষয়, থিওরিম এন্ড প্র্যাকটিক্যাল জিওমেট্রি। থিওরিমের বাংলা হচ্ছে উপপাদ্য, আর প্র্যাকটিক্যাল জিওমেট্রির বাংলা হচ্ছে সম্পাদ্য। তো এই দুটো জিনিস মোটামুটি সবসময় কমন থাকবে, প্লাস এই দুটো ইট উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো জিনিস ভালোভাবে যদি পারো, মোটামুটি জ্যামিতি বিষয় থেকে একটা ভালো নাম্বার তুমি ইনশাল্লাহ নিয়ে আসতে পারবে। আসলে জ্যামিতি থেকে মোটামুটি যদি 2টা বা 3টা প্রশ্ন আসে, 2টা আসে সবসময়, 3টা যদি আসে কোনো কোনো সময়, তাহলে আশা করি 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে যদি এই দুটো পার্ট তোমরা ভালো করে পারো। হ্যাঁ, তো এখন থেকেই মোটামুটি আমরা পড়ার চেষ্টা করছি। এই যে বেসিক গুলো, এইগুলো কিন্তু সামনে লাগবে। ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ ট্রায়াঙ্গেল, ইউ ওয়ন্ট বি এবল টু সলভ আদার questions related to triangle or maybe quadrilateral like this. Okay, so knowing this is pretty important. Okay, so we are done with geometry part, theorem part, right? You have already we have done different sorts of proof of different theorems also. I have provided you solution for exercise. There were two creative questions and there was few proof of certain theorems. We have also done that. So I think you guys are already familiar with how to prove certain theorems and also different criteria that are required to prove a particular theorem. Okay. So now after theorem, there is practical geometry part. Okay. So for this, for drawing line, you will require a ruler. হ্যাঁ, রুলারটাকে আমরা মূলত স্কেল হিসেবে জানি, তাই না? বাংলায় আমরা এটাকে স্কেল বলেই বেশি পরিচিত, বাট দ্য বুকিশ নেম ইজ বেসিক্যালি রুলার। আর ইউ এলিয়া, এই রুলারের বাংলা হচ্ছে রুলারই। ঠিক আছে, বাংলা যদি তোমাদের বই দেখা শুরু হয় দেখবো যে বাংলা ওটাকে রুলারই লেখা হয়, আলাদা কোনো নাম নেই। হ্যাঁ, আমরা স্কেল হিসেবে জানি আর কি, এটা আমাদের ব্যাপার, বাট এটা একটা নাম, এটা রুলারের নাম বেসিক্যালি। হ্যাঁ, ওকে। সো ফর গিভিং এনি স্ট্রেট লাইন অর ড্রয়িং এনি স্ট্রেট লাইন ইউ উইল রিকোয়ার এ রুলার। ঠিক আছে, অ্যান্ড ফর ড্রয়িং মেবি, এখন আমাদের এখানে বিভিন্ন ছেদক আঁকতে হবে, ডিফারেন্ট আর্কস আঁকতে হবে আমাদের, এরকম একটা আর্ক আঁকা লাগতে পারে, অথবা ইউ উইল বি রিকোয়ার্ড টু ড্র ফুল সার্কেল মেবি অর হাফ সার্কেল, হোয়াট এভার মেবি, যাই আঁকা লাগুক এই ধরনের বিষয়গুলোর জন্য ইউ উইল রিকোয়ার পেন্সিল কম্পাস। ওকে, তোমাদের ইফ ইউ ওপেন ইউর জিওমেট্রি বক্স ইউ উইল ফাইন্ড টু টাইপ অফ কম্পাসেস। ঠিক আছে, দুই ধরনের কম্পাস তোমরা তোমাদের জিওমেট্রি বক্সে পাবেন। ওয়ান ইজ নর্মাল কম্পাস অ্যান্ড অ্যানাদার ইজ পেন্সিল কম্পাস। ওকে, দুইটা কম্পাস তোমাদের জিওমেট্রি বক্স তোমরা যদি ওপেন করো তোমরা দেখতে পাবে, পেন্সিল কম্পাস এবং নর্মাল কম্পাস। সো উইল বি রিকোয়ারিং পেন্সিল কম্পাস। তোমাদের জ্যামিতি বিষয় আমাদের লেভেলে বা আমাদের দেশের ব্যাপারে, দেশের শিক্ষা ব্যবস্থায় তোমরা সবসময় পেন্সিল কম্পাস তোমাদের প্রয়োজন হবে। ইউ ওয়ান্ট বি রিকোয়ারিং কম্পাস এট অল, আই থিঙ্ক। তোমাদের যদি ছবি আঁকা বা অন্যান্য পারপাস হতে পারে তখন, বাট পড়াশোনার ক্ষেত্রে, গণিতের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ইউ উইল অলওয়েজ রিকোয়ার পেন্সিল কম্পাস অনলি। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট আপ, there will be certain requirement of divider to mark of equal lengths. এই ডিভাইডারটা নর্মাল কম্পাস হিসেবে এটাকে তোমরা বলতে পারো আর কি, বাট এটার খুব একটা ইউজ নেই বেসিক্যালি। হ্যাঁ, এখানে লেখা আছে যে মোটামুটি এটা ওটার জন্য লাগতে পারে, আদার বেসিক্যালি আমরা, তোমরা এই ডিভাইডারের ইউজ আমরা করি না, তোমরা দেখবে যে তোমাদের এটা ইউজ করা লাগছে না।
এটা ছাড়াই আমাদের মোটামুটি কাজ হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো এই যে সেট স্কোয়ারের কাজ কি আছে সেটা এখানে বলা আছে, বাট সেট স্কোয়ার আমাদের লাগে না, ঠিক আছে। যেটা সত্যি কথা, এই দুটো জিনিসের মানে ইউজ নেই। এদের কি কাজে আমরা ইউজ করতে পারি সেটা বলা হচ্ছে, বাট উই ডোন্ট নিড দিস থিংস। আমরা এটা ছাড়াই আসলে আমাদের কোয়েশ্চেন্স গুলো সলভ করতে পারি, হ্যাঁ। নাম্বার 5, অ্যানাদার ভাইটাল পার্ট। তিনটা ভাইটাল মোটামুটি যদি আমি তোমাদের বলি, নাম্বার 1 দেয়ার উইল বি রুলার, এক নম্বরে লাগবে। নাম্বার 2 উইল বি পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস গুলো না দোকানে আলাদা কিনতে পাওয়া যায়। তোমাদের রুলার বক্স, তোমাদের জিওমেট্রি বক্সের যে পেন্সিল কম্পাস গুলো, ওগুলো অনেক সময় একটু লুজ হয় বা সবগুলোর কোয়ালিটি একরকম হয় না। আমাদের বাইরে দেখবি ট্রান্সপারেন্ট বক্সে, সাদা ট্রান্সপারেন্ট বক্সে বিভিন্ন কালারের, ব্লু কালার, পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এরকম ডিফারেন্ট কালারের, হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট বক্সে পেন্সিল কম্পাস আলাদা করে কিনতে পাওয়া যায়। যদি তোমাদের জিওমেট্রি বক্সে পেন্সিল প্রপারলি ইউজ না তোমরা করতে পারো, তোমার কাছে মনে হয় যে আলাদা করতে একটু কষ্ট হচ্ছে, খুলতে লাগাতে কষ্ট হচ্ছে, বা পেন্সিলটা ইনসার্ট করতে কষ্ট হচ্ছে, তোমরা আলাদা করে কিন্তু পেন্সিল কম্পাস কিনে নিতে পারো। ইটস আপ টু ইউ। আলাদা করে জিওমেট্রি বক্সের সেট, আদার দেন সেট, তোমরা কিন্তু সবকিছু আলাদা কিনতে পারবে। আসলে বেসিক্যালি সবই আলাদা কিনতে পাওয়া যায়, প্রোটেক্টর বলো, রুলার বলো, সবই আলাদা কিনতে পাওয়া যায়। সো তোমরা যদি জিওমেট্রি বক্স ছাড়া এই জিনিসগুলো আলাদা আলাদা কিনতে চাও, তোমরা তাও পারো, কোনো অসুবিধা নেই। ইটস আপ টু ইউ হোয়াট you will do. If you want to buy a whole set of a geometry box, you can do, or if you want to buy individually these things, right? Ruler, pencil compass, protector, you can buy. No matter. It's not a big deal. Okay. আচ্ছা, আমরা এবার একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। আচ্ছা দেখো, ওকে, আচ্ছা কিছু টিপস তোমাদের বই তোমাদের জন্য বলা আছে। ফার্স্ট অফ অল, ড্র থিন লাইন্স এন্ড মার্ক পয়েন্টস লাইটলি। এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার আমি ইনক্লুডিং মি, আমার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেও গল্পটা বলেছিলাম না, যে আমি খুব গাঢ় করে দাগ দিই। এটা আমার আসলে স্বভাব, আমি মুদ্রা দোষও বলতে পারো, এটা আমার আসলে কিছু করার নেই, আমি এভাবে দাগ দেবো। অ্যাজ মাই স্টুডেন্টস আই উইল বি গিভিং সাজেশনস টু ইউ দ্যাট তোমরা এই কাজটা করবা না। মেক ইউর লাইন্স অ্যাজ লাইট অ্যাজ পসিবল, হ্যাঁ, হালকা। অলওয়েজ তোমরা যখনই জিওমেট্রিতে ওয়েন ইউ উইল বি কনস্ট্রাক্টিং সামথিং, সবসময় পেন্সিলটা কাট করে নিবে। অলওয়েজ বিফোর কনস্ট্রাক্টিং এনি জিওমেট্রিক্যাল ড্রয়িং, কাট ইউর পেন্সিল প্রপারলি। হ্যাঁ, ভোতা পেন্সিল, আমরা যেটা বলি না, ভোতা পেন্সিল কাটা নাই, ছয় পেন্সিল নিয়ে গেছে, দেখা গেছে যে 100 বছর আগের পেন্সিল কোন এক জঙ্গল থেকে কুড়ায় নিয়ে আসছে, দেখে মনে হচ্ছে যে এখানে কোনো কাটা টাটা নাই, মানে মুছতে মুছতে লিখতে লিখতে এইটার, আমাদের এখানে যে নিবটা থাকে, নিবটা নেই, একত্র হয়ে গেছে। তাও সে কোন এক জঙ্গল থেকে 100 বছরের পুরোনো পেন্সিল কোন এক জাদুটনার মাধ্যমে নিয়ে এসে পরীক্ষা দিতে আসছে। এই কাজ করা যাবে না কিন্তু। সবসময় এক্সামের আগে প্রপারলি পেন্সিল গুলো কাট করে, তোমার প্রোটেক্টর কাজ করছে কিনা, ভেঙে গিয়েছে কিনা, রুলার কাজ করছে কিনা, ভেঙে গেছে কিনা, পেন্সিল কম্পাস ঠিক আছে কিনা, এগুলো চেক করে তারপরে যাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, মেইনটেইন ইনস্ট্রুমেন্টস উইথ শার্প টিপস এন্ড ফাইন এজেস। আমি একটু আগে যেটা বললাম ওইটাই, যে প্রত্যেকটা জিনিস যেন সূক্ষ্মভাবে কাজ করে। জিওমেট্রি, প্র্যাকটিক্যাল জিওমেট্রি ইজ অল অ্যাবাউট শার্পনেস। হ্যাঁ, অল শার্পনেস। তোমার প্রত্যেকটা জিনিস ইনক্লুডিং ইউর সেলফ, তুমি কতটা শার্পলি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারো, তুমি কতটা শার্পলি একটা আর্ক ড্র করতে পারো, তোমার পেন্সিল কতটা শার্প, তোমার কতটা শার্পলি রুলার ইউজ করতে পারো। প্র্যাকটিক্যাল জিওমেট্রি ইজ অল অ্যাবাউট শার্পনেস। তুমি যদি শার্প হও, ইনক্লুডিং ইউর সেলফ, তোমার বিহেভিয়ার যদি শার্প হয়, তোমার স্কিল যদি শার্প হয়, ইউ উইল গেট ফুল মার্কস ইন প্র্যাকটিক্যাল জিওমেট্রি। প্র্যাকটিক্যাল জিওমেট্রি খুবই সহজ, বিশ্বাস করো, আমরা এখন সামনে করবো দেখবা, খুবই সহজ। কিছুই না, একটা প্র্যাকটিক্যাল জিওমেট্রি ভেরি ইজি। তোমাদের বয়সী ছেলে মেয়ে বা আরো বড় যখন হবে, তোমরা খুব পছন্দ করবে এই পার্টটা। ম্যাথমেটিক্সে আর কিছু কিছু পারুক আর না পারুক, ছেলে মেয়ে পাশ করে। হ্যাঁ, যারা, you guys are meritorious students, but there are certain type of students, those who appear at the exam only to pass the exam. For those people, they are very much familiar, or they are fond of this practical geometry part, because this part is very much easy in case of geometry and also maths. Okay. আচ্ছা ঠিক আছে, সো দেখো কনস্ট্রাকশন 1 এ কি বলা আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ফর কনস্ট্রাকশন, আদার দ্যান কনস্ট্রাক্টিং, রাইটিং ইজ ইম্পর্টেন্ট। Okay, writing is very much important. If there is a question for 3 marks, for writing, there will be, I think, 1 marks, or at best 1.5. And rest of the marks will be for this only doing. দেখো তুমি কতগুলো লাইন লিখবে এখানে, যদি কাউন্ট করো মোটামুটি অ্যারাউন্ড 10 to 15, or in some cases 20 বা তারও বেশি তুমি লিখবে, ঠিক আছে। পুরোটা লেখার জন্য ইউ উইল গেট অনলি 1 or 1.5, নট মোর দেন দ্যাট। এবং শুধুমাত্র এইটুকু ড্রয়িং করার জন্য ইউ উইল গেট ফুল, ঠিক আছে। ইভেন টিচাররা
এটা হচ্ছে একটা মানে আমি তো দেখেছি আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষকরা গাইড কলেজের শিক্ষকরা মাস্টার ট্রেনার ছিলেন। ইভেন আমি যখন বাইরে পড়াশোনা করছি জেলা স্কুলে, আমাদের জেলা স্কুলের টিচাররাও মাস্টার ট্রেনার ছিলেন। তো আমাদের সামনে দেখা গেছে অনেক সময় বোর্ডের খাতা স্যাররা দেখতেন, আমরা দেখতাম, বা আমার অন্য আমার আমার আসলে চাচি কয়েকজন আছেন আমার, চাচি যারা আছেন তারাও টিচার, প্রাইমারি স্কুলের টিচার। সো আই হ্যাভ সিন বোর্ড এক্সাম স্ক্রিপ্টস, অ্যান্সার স্ক্রিপ্টস অফ বোর্ড এক্সামস। হ্যাঁ, তো টিচারদের সাইকোলজি মোটামুটি অনেকদেরই দেখা। তো টিচারদের সাইকোলজি হচ্ছে তোমার যদি ছবি আঁকাটা ঠিক থাকে তোমাকে ফুল নাম্বার দিয়ে দেয় তারা। রিটেন, ইন কেস অফ প্র্যাকটিক্যাল জিওমেট্রি তুমি কি লিখেছো এটা স্যাররা একটু কমই ফোকাস করে। তোমার আঁকা যদি ঠিক থাকে তাহলে ধরেই নেয় যে হ্যাঁ, সে যেহেতু আঁকতে পেরেছে তার মানে সে তার লেখা সঠিকভাবে লিখেছে। সেই জন্য দেখা যায় যে সে আর অত একটা ফোকাস তার লেখায় করে না। বাট হ্যাঁ, এখন যদি একদমই ভুল ভাল লিখে দাও, টিচার তাকালেই ভুল দেখতে পাবে, তাহলে তো মুশকিল। তোমাকে আঁকতে বলেছে লাইন, তুমি লিখে দিলে যে সো আলটিমেটলি সার্কেল ইজ ড্রন। হ্যাঁ, লাস্ট লাইনে গিয়ে লিখে দিলে দেয়ার ফর এবিও। তোমার বলার কথা হচ্ছে এবিও ইজ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি বলি মজার কথা বলি। আমি কোন একটা সময় একটা খাতা দেখেছিলাম যে হ্যাঁ, মানে তোমার লেখার কথা হচ্ছে এবিও ইজ এ ট্রায়াঙ্গেল, কিন্তু এক বিশিষ্ট ভদ্রলোক সে লিখেছিল এবিও ইজ এ সার্কেল, একদম লাস্ট লাইন। টিচাররা আর কিছু দেখুক আর না দেখুক, ফার্স্ট লাইন আর লাস্ট লাইনটা অন্তত দেয়। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক তার ছিল, কিন্তু বেচারা হয়তো মনের ভুলে বা আসলে খাম খেয়ালে বলা যায় এবিও ইজ এ সার্কেল লিখে দিয়েছিল। সো 4 বা 3 মেবি শূন্য পেয়েছিল, তা ওটাই স্বাভাবিক। তুমি যদি তার টিচার হতো তুমিও শূন্য দিতে, এটা তো একটা খুবই বড় সড় মিস্টেক। হয়তো সে সিলি ভাবে ভুল করেছে, বাট মিস্টেকটা অনেক বড়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো দেখো, মোটামুটি সব কনস্ট্রাকশন একই টাইপের, একটা যদি মোটামুটি ধরে ফেলতে পারো তাহলে বাকিগুলো তোমাদের জন্য ইজি হবে। সো ফার্স্ট ওয়ান দেখো, ভেরি ইজি। কনস্ট্রাকশন অফ আ লাইন সেগমেন্ট ফর গিভেন লেন্থ, ইউ উইল বি গিভেন এ সার্টেন লেন্থ। দেখো এখানে যে প্রশ্নটা বলা আছে না, চেঞ্জ হবে কোথায়, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ হবে কোথায় তোমাদের আমি বলি। এই যে 4.7 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা থাকবে তোমাদের কোশ্চেনের ভ্যারিয়েবল। দেখো তোমাদের কিছু জিনিস বলি, ভ্যারিয়েবল বলতে আমি বোঝাচ্ছি প্রশ্নে কিছু মান থাকে না, এই মানগুলো তো তোমার টিচারের যেটা মনে আসে সেটাই দিতে পারে। তোমাকে বলে দিতে পারে একটা ত্রিভুজের, বা ত্রিভুজ বাদ দাও, আমি যদি সমীকরণের কথা বলি, তোমার শিক্ষক 4x+5x দিতে পারে, 1x তো না, শুধু x+3x দিতে পারে। তোমার শিক্ষক প্রশ্নে কি ভ্যারিয়েবল দিতে পারে তুমি কিন্তু জানো না। ঠিক তেমনি জিওমেট্রির বেলায়, স্পেশালি কনস্ট্রাকশন জিওমেট্রির বেলায়, এই যে ডেটাটা দেওয়া আছে এই ডেটাটা কিন্তু তোমার ভেরিয়েবল। ঠিক আছে, এই যে 4.7 সেন্টিমিটার তোমাদের পরীক্ষা যখন আসবে, পার্থক্যটা শুধু এখানেই থাকবে, এর কোথাও প্র্যাকটিক্যাল জিওমেট্রির পার্থক্য থাকবে না, নেভার। এই যে ভেরিয়েবল গুলা, তুমি কতটুকু দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকবে, বা তোমার ইউ ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল, দ্য লেংথ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল আর গিভেন, এই সাইড গুলোর যে দৈর্ঘ্য, দ্য লেংথ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল উইল বি কনসিডার অ্যাজ আ ভেরিয়েবল, দোজ ভ্যালুস উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু ইউর টিচার্স। ঠিক আছে, সো এখানে 4.7 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট রাখতে হবে, যেখানে দুটো পয়েন্ট হচ্ছে এ এবং বি। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরীক্ষার হলে এই জিনিসটা আঁকার দরকার নেই, এই যে রুলার এবং কম্পাস দেওয়া আছে এটা আঁকার দরকার নেই। ঠিক আছে, রুলার এবং কম্পাস আঁকার দরকার নেই, তোমার এই যে নিচের যে পার্টটা, এটা কিন্তু মূল তোমার কনস্ট্রাকশন করতে হবে। তোমাদের বইয়ের সামনে দেখবে তোমাদের আঁকার জন্য কি কি লাগছে সেটার জন্য এগুলো দেওয়া হয়েছে, বাট আলটিমেটলি এক্সামে কিন্তু আবার এগুলো আঁকতে যে জীবনের সব টাইম শেষ করে দিও না। তো এবার শুধু নিচের টুকুই মনে থাকে জানো। আচ্ছা দেখো, স্টেপ গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট অফ অল প্রথম স্টেপটা দেখো, এই যে স্টেপ গুলো তোমাদের বই যেভাবে আছে একদম ঠিক সেভাবে লিখতে হবে। এই স্টেপে কোনো গাফিলতি করলে কিন্তু হবে না। অনেক টিচার আবার অনেক কড়াকড়ি ভাবে দেখেন, তারা 10-12 বছর ধরে খাতা দিতে অভ্যস্ত, তারা জানেন যে কোনটা কোন ভাবে অ্যান্সার করা উচিত। সো তোমার টিচার জানেন যে তোমার যে কনস্ট্রাকশন দেওয়া আছে, দেয়ার আর 5 স্টেপস ইন দেয়ার। তুমি যদি কোনো কারণে 4 স্টেপ দাও, সে যেহেতু চালু শিক্ষক, তাহলে সেভাবে দেখা মাত্র ধরে ফেলবেন যে তুমি একটা স্টেপ কম লিখেছো। সো একটা নাম্বার কিন্তু কম চলে আসতেই পারে। হ্যাঁ, ওকে। First is first step is draw a line segment and mark point A on the line segment. প্রথমে আমাদের একটা লাইন সেগমেন্ট আনতে হবে র্যান্ডমলি, এবং সেখানে একটা পয়েন্ট আমাদের এ দিতে হবে। আমাদের এই টোটাল লাইন সেগমেন্টের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না, আমরা প্রথমে র্যান্ডমলি একটা লাইন সেগমেন্ট রাখবো মোর দ্যান 4.7 সেন্টিমিটার, এবং একটা পার্টে এ আমরা মার্ক করবো। স্টেপ 2 হবে হচ্ছে প্লেস দ্য কম্পাস পয়েন্টার অন দ্য জিরো মার্ক অফ দ্য রুলার, ওপেন ইট টু প্লেস দ্য পেন্সিল পয়েন্ট আপ টু দ্য 4.7 সেন্টিমিটার মার্ক। দেখো এই কম্পাসের কাজটা তোমাদের করা দরকার নেই, এটা বইয়ে যেহেতু লেখা আছে পরীক্ষায় লেখার সময় লিখবে, কিন্তু যখন আঁকবে কনস্ট্রাক্ট করবে টোটালটা স্কেল দিয়ে করবে। বুঝতে পেরেছি? এই যে যেখানে এ দিয়েছো, এই এ পয়েন্টে একটা পয়েন্ট দেওয়ার পরে এখানে ইউ উইল প্লেস জিরো মার্ক অফ দিওর রুলার এক পয়েন্ট এ, এবং এখান থেকে মার্ক করে যে 4.5 এর 2 ঘর সামনে। তোমরা জিওমেট্রি তোমাদের রুলারটা একটু বের করে সবাই দেখো, জিওমেট্রির মার্ক কিন্তু 10 ঘর করে আগায়। হ্যাঁ, এই যে দেখো এরকম যদি আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, ধরো এই কথার কথা এটা হচ্ছে 4,
আর এটা হচ্ছে 5, ঠিক আছে? এখানে দুটো দাগ আছে। 5 মানে কি? 1 2 3 4 5টা দাগে এই দাগের মধ্যে একটু বড় দাগ আছে। তারপরে 1 2 3 4 এই 5 থেকে এখানে আসবে হচ্ছে 5। আমি যদি এটা একটু মুছে দিই, ঠিক আছে? সো তোমরা দেখবে তোমাদের তোমাদের সবার রুলারে একইভাবে অল অফ ইউর রুলার্স আর কনস্ট্রাক্টেড ইন দ্য সেম ওয়ে। হ্যাঁ, ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার দেয়ার ইজ 10 গ্যাপ ইন এভরি রুলার, দেয়ার ইজ দ্য সেম সিস্টেম মেবি। দেয়ার বিভিন্ন ধরনের স্কেলের কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, আমাদের দর্জিরা কিন্তু বিভিন্ন ধরনের বড় স্কেল বা অন্যান্য টাইপের স্কেল ইউজ করে, বা ইঞ্জিনিয়ার ডিফারেন্ট টাইপের স্কুল করে, বাট আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যে স্কুলগুলো ইউজ করি সবগুলোর কনস্ট্রাকশন একই। প্রত্যেকটা মাঝখানে 10 ঘর করে গ্যাপ থাকে। 1 2 3 4, এই যে ঘরটা একটু বড় বাকিগুলোর থেকে, এটা হচ্ছে 5, 4.5। দিস ইজ 4.5। তোমাদের রুলারে মার্ক করা থাকবে না 0.5টা, 4.5, 5.5 এগুলো কিন্তু মার্ক করা থাকবে না, তোমার বুঝে নিতে হবে। মাঝের যে পার্টটা একটু বড় সেটা হচ্ছে 4.5। তারপর এক ঘর গেলে 4.6, তারপর আরেক ঘর গেলে 4.7। তার মানে এই যে পার্টটা ছিল, ধরো কথার কথা, এখানে 0 ছিল, 0 থেকে 1 2 এখানে ছিল 4, সরি, এখান থেকে 0 থেকে এখানে 4 ছিল, এটা ছিল 4। আমি একটু বাঁকা এঁকে ফেলেছি, তোমরা একটু সোজা ধরে নিও। এই যে 0 পয়েন্টটা, এই জিরোটা তোমার পয়েন্ট করতে হবে এ তে, যেখানে তুমি এ পয়েন্টে যাচ্ছে এখানে 0 পয়েন্ট করবে। তারপরে স্কেল ধরে যেখানে 4.7 যাচ্ছে, 4.5 থেকে 2 ঘর পরে সেখানে আরেকটা মার্ক দিয়ে ফেলবে। তারপরে এই দুইটা তো অলরেডি আগে যোগ করে আছে, জাস্ট মার্কটা দেওয়া পর্যন্ত মার্ক দিয়ে এটাকে বি মার্ক হিসেবে কাউন্ট করবে। তারপরে আলটিমেটলি তুমি স্টেপ 4 এসে লিখে দিতে পারো, সো এবি লাইন সেগমেন্ট অফ রিকোয়ার্ড লেন্থ ইজ 4.5 সেন্টিমিটার। পরীক্ষার হলে এখানে পার্থক্য হতে পারে, এই যে এবি পয়েন্টটার জায়গায় বলতে পারে পি কিউ পয়েন্ট, বলতে পারে এক্স ওয়াই পয়েন্ট, বলতে পারে সিডি পয়েন্ট, বলতে পারে ইএফ পয়েন্ট, যেটাই হোক যে পয়েন্ট বলবে সেই পয়েন্ট তোমার করতে হবে। এখানে পার্থক্য হবে, আর পার্থক্য হবে এখানে 4.7 না বলে বলতে পারে 5.7, বলতে পারে 7.8, বলতে পারে 8.6, বলতে পারে 9.5, হোয়াটএভার মেবি। যেটাই বলুক স্কেল ধরে যেটা মাপ আসে সেটা লিখে দিবে। এটুক পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা কিনা বলো তো দেখি, জারিয়া কোনো প্রবলেম? No, sir. রাইসা বাবা কোনো অসুবিধা? No, sir. আচ্ছা ঠিক আছে, সো এবার যদি আমরা কনস্ট্রাকশন 2 তে চলে যাই। আসান কোনো প্রবলেম আছে আসান? No, sir. আচ্ছা ঠিক আছে, সো দেখো কনস্ট্রাকশন 2 তে বলা আছে হচ্ছে কনস্ট্রাকশন অফ এ কপি অফ এ গিভেন লাইন সেগমেন্ট। এখানে হচ্ছে তোমাদের দুটো লাইন সেগমেন্ট ড্র করা লাগতে পারে। দেখো এখানে তোমাদের একটা লাইন সেগমেন্ট বলা থাকবে, সেটার কপি করে তোমাকে আরেকটা লাইন সেগমেন্ট রাখতে হবে। হ্যাঁ, বলা আছে দেখো, সাপোজ এবি ইজ এ গিভেন লাইন সেগমেন্ট, ইউ ওয়ান্ট টু ড্র আ লাইন সেগমেন্ট হুজ লেংথ ইজ ইকুয়াল টু দ্য গিভেন লাইন সেগমেন্ট এবি। আমরা ধরে নিলাম এবি লাইন সেগমেন্টের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, লেংথ অফ এবি লাইন সেগমেন্ট গিভেন লাইন সেগমেন্ট ইজ 5 সেন্টিমিটার। তোমাদের a quick and natural approach is to use your ruler to measure the length of AB and then use the same length to draw another line segment CD. A better approach would be to use ruler and compass for making this construction. এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, রুলার এবং কম্পাস ইউজ করাটা এখানে বেশি যুক্ত হবে, ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট আমরা একটু দেখি। সো ফার্স্ট স্টেপে অ্যাজ ইউজুয়াল তুমি তোমার রুলারের সাহায্যে একটা একটা স্পেসিফিক এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য, when you will be solving any question related to, you will be making or you will be constructing a copy, এই ধরনের কপি টাইপের প্রশ্ন অ্যান্সার করার জন্য চেষ্টা করবে অ্যাবসোলুট ভ্যালু নেওয়ার। অর্থাৎ 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, এরকম ছোট নেওয়াটাই বেটার। ছোট এবং অ্যাবসোলুট ভ্যালু নেওয়াটাই বেটার। কেন বেটার আমি বলছি কি, কারণ দেখো 4.5 তুমি যদি নেও বা 4.7 যদি নাও, কথার কথা, এটা মেজার করা কিন্তু একটু টাইম সাপেক্ষ, তোমার একটু ধরে ভালো মতো কাউন্ট করে তারপর মেজার করতে হবে, অনেক সময় প্রপারলি হয়ও না। অ্যাবসোলুট ভ্যালু নিলে মেজার করাটা ইজি এবং রিলেটিভলি তোমার টাইম সেভ হবে। হ্যাঁ, এক্সাম ইজ অল অ্যাবাউট টাইম সেভিং এন্ড অ্যান্সারিং প্রপার অ্যান্সার। ঠিক আছে, সঠিক উত্তর দেওয়া এবং সময় বাঁচানোই হচ্ছে এক্সামের মূল, আসলে আমি কি বলবো, স্কিল বা ক্রাইটেরিয়া আর কি। হ্যাঁ, টু ডু গুড ইন ইন এক্সাম। ঠিক আছে, তো আমাদের যদি একটু নাম্বার একটু টাইম সেভ হয়, এটা তো আমাদের জন্য ভালো, তাই না? আচ্ছা, স্টেপ 1 তাহলে গেল। স্টেপ 2 তে হচ্ছে প্লেস দ্য পয়েন্টার অফ দ্য পেন্সিল কম্পাস অন পয়েন্ট এ। এ পয়েন্টে পেন্সিল কম্পাস রাখতে হবে, পেন্সিল কম্পাসের এই যে শার্প পয়েন্টটা সেটা রাখবা। আর পেন্সিলের যেটা আছে সেটা হচ্ছে বি পয়েন্টে রাখবা। রেখে
দ্য ওপেনিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট নাও গিভস দ্য লেন্থ অফ এবি। এই যে টোটালটা তুমি পেন্সিল কম্পাসের একটা পাশ এখানে রেখে আরেকটা পাশ যখন একটা পাশে নিবে, সেটা কিন্তু একটু খুলবে। যতটুকু তুমি খুলেছে তোমার পেন্সিল কম্পাসটা, ওটা কিন্তু আবার সরানো যাবে না। ওই অবস্থাতেই ওটা উঠিয়ে নিয়ে আরেকটা রে তোমার ড্র করতে হবে, র্যান্ডম রে। এটা এটার থেকে বড় আঁকবে। এটা যদি 4 সেন্টিমিটার আঁকো, তুমি যে র্যান্ডম রেটা আঁকবে সেটা কিন্তু 4-এর থেকে বড় আঁকতে হবে। তুমি যদি চিন্তা করো বাবা, তুমি ধরো এই যে যেটা এবিস লাইন সেগমেন্ট, এর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, সে ফর এক্সাম্পল 3 সেন্টিমিটার। তুমি যদি এখন একটা লাইন সেগমেন্ট, একটা রে যদি ড্র করো 2 সেন্টিমিটার, তোমার পক্ষে পৃথিবীর যত নিয়ম, যত জাদুবিদ্যা জানো, এই 2 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটারের জায়গা থেকে 3 সেন্টিমিটার রাখা কি সম্ভব? রাইসা, তোমার কি মনে হয়? ইজ ইট পসিবল টু ড্র আ কপি অফ ইউর দ্য লাইন সেগমেন্ট হুইচ ইজ 3 সেন্টিমিটার ফ্রম আ 2 সেন্টিমিটার রে? সম্ভব এটা? No, sir. কখনোই সম্ভব না, তাই না? সো এটা হচ্ছে জাস্ট একটা ট্রিক, যে যতটুকু আঁকবা তার থেকে বড় একটা রে আঁকতে হবে কিন্তু তোমাদের, হ্যাঁ। এই রেটার দৈর্ঘ্য কিন্তু এটা থেকে বড় হবে। সো বড় হওয়ার পর কি করতে হবে? কিছুই না, যেটুক বড় মানে যেটুক দৈর্ঘ্য তুমি নিয়েছিলে পেন্সিল কম্পাসের সাহায্যে, জাস্ট একটা আর্ক তুমি এখানে ড্র করে দিবে। ঠিক আছে? সো চুজ এ পয়েন্ট সি অন দ্য রে এন্ড উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস সেটিং, যেটা বললাম, প্রেস দ্য পয়েন্টার অন সি এন্ড সুইং এন্ড টেকিং এ ইকুয়াল রেডিয়াস অফ এবি লাইন সেগমেন্ট দ্যাট কাটস দ্য রে এট পয়েন্ট ডি। ঠিক আছে, একটা মাত্র আর্ক দিলেই হচ্ছে, একটা আর্ক দিবে। সো যেই পয়েন্টটা হবে, ওই ওই এই নতুন একটা পয়েন্টের নাম দিলাম আমরা সি, তাহলে সিডি পয়েন্টটা হবে হচ্ছে এবি পয়েন্টের কপি। ঠিক আছে, তোমরা এইটা একটু কনস্ট্রাক্ট করো, করে আমাকে ছবি পাঠাও, আমি এখনই দেখে দিব। এই মুহূর্তে এটা করবা স্যার কি তোমরা। এই যে এটা এটা কনস্ট্রাক্ট করবা। একটা লাইন সেগমেন্ট কি প্রথমে করবো? আঁকবো এইভাবে, এবি লাইন সেগমেন্ট র্যান্ডম তোমাদের মন মতো। আমি বলে দিলাম প্রথমটার জন্য, বলো আমি ধরো 4 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট আঁকবে। একে এই স্টেপ গুলো ফলো করে আমি তো বলেই দিলাম, প্রথমে লাইন সেগমেন্ট আঁকতে হবে, 4 সেন্টিমিটার আঁকবে। তারপর পেন্সিল কম্পাস দিয়ে মেজারমেন্ট নেবে। তারপরে আরেকটা রে আঁকবে, র্যান্ডম রে। তবে এটা আমি শিখিয়ে দিয়েছি ট্রিক্স, যে 4 সেন্টিমিটার থেকে বেশি বড় আঁকবে, মেবি 7 সেন্টিমিটার। আঁকার পরে এখানের যে পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমার পেন্সিল কম্পাসের শার্প পয়েন্ট বসিয়ে তোমার পেন্সিল কম্পাসের পেন্সিল এন্ড দিয়ে একটা আর্ক ড্র করবে। ড্র করার পর এটা যে পয়েন্টে ছেদ করছে, এটার নাম দিলাম ধরো আমরা ডি, বা যেটাই দাও। এইটুকুই হবে হচ্ছে তোমার এই লাইন সেগমেন্টের কপি। এইভাবে এইটা ড্র করো, দেখি 4 সেন্টিমিটার নিবে তোমাদের। স্টেপ ধরো টু কথার কথা, বুঝবি, স্টেপ টু। হ্যাঁ। স্টেপ টু, স্টেপ ওয়ান প্রথমে দৈর্ঘ্য নেওয়া তো বুঝেছো পেন্সিল কম্পাস থেকে। স্যার নেওয়ার পরে আরেকটা রে আঁকবে, র্যান্ডম একটা রে আঁকবে। ধরো আমি তোমাদের বলে দিয়েছি যে এই লাইন সেগমেন্টটা তোমরা 4 সেন্টিমিটার রাখবে। পরীক্ষা যদি আসে তোমাদের তো বলে দিবে না, তখন তোমরা তোমাদের মন মতো নিতে পারো, 3 সেন্টিমিটার, 4, 5 ইচ্ছা মতো। কিন্তু এই যখনই রেটা আঁকবে, মানে এইটার কপি আঁকার জন্য প্রথমে আমাদের একটা রে আঁকতে হয়। সেই রেটা যতটুকু দৈর্ঘ্যের লাইন সেগমেন্ট ড্র করবে, তার থেকে বড় দৈর্ঘ্যের রে আঁকবে। রে আঁকার পরে পেন্সিল কম্পাসের যে শার্প পয়েন্ট, যেটা ধারালো পার্ট, সেটা হচ্ছে এই রের এক পাশে রাখবে। রেখে পেন্সিল কম্পাস যতটুকু দৈর্ঘ্য ছিল, এটা কিন্তু নড়ানো যাবে না, রাখার সময় আবার ভুল করে এটা দৈর্ঘ্য ছোট করে ফেলবে না। যতটুকু দৈর্ঘ্য ছিল ওইটাই এই উপরে হাত দিয়ে এই ধরে এখান থেকে একটা এরকম একটা রে আঁকবে। এই রেটা যে পয়েন্টে কাট করবে, এই আরেকটা যে পয়েন্টে কাট করবে, এখান এইটুক টোটালটাই হবে হচ্ছে এটার কপি। ঠিক আছে, আসান, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা এখন তাহলে ড্র করো, এখনই ড্র করে আমাকে দাও। 4 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট আমি তোদের বলে দিলাম, তোমরা 4 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট আঁকবে, একে। তারপরে ওটার একটা কপি টু কনস্ট্রাক্ট করবে। খুবই সহজ, মাত্র 3টা step। তাহলে এটা করলে তোমাদের আগেরটারও প্র্যাকটিস হয়ে গেল। তোমরা একটা 4 সেন্টিমিটার লাইন সেগমেন্ট ড্র করতে পারলে, এবং এটা কপি করা হয়ে গেল। স্যার থার্ড স্টেপটা আর একটু বুঝিয়ে দেন। থার্ড স্টেপ? ইয়েস স্যার। আচ্ছা, থার্ড স্টেপটা সহজ, দেখো আমি একটু কার চেষ্টা, তোমাদের আমি একে একে বোঝাই, হ্যাঁ। ধরো প্রথম স্টেপটা দেখো রাইসা, আমি ধরো আমি আমাদের আমাদের প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা শুধুমাত্র সলভ করে আমাকে দেখো। ধরো এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আমি স্কেল দিয়ে 4 সেন্টিমিটার মাপলাম। এইটুক তো পারবে রাইসা, তুমি আনমিউট রাখো। এইটুক 4 সেন্টিমিটার তো আঁকতে পারবে স্কেল দিয়ে, এটা তো শেখানোর কিছু নেই বাবা। ধরলাম তুমি 4 সেন্টিমিটার মেপে একটা লাইন সেগমেন্ট আনলে, এই লাইন সেগমেন্টের নাম তুমি দিলে এবি। এখন তোমার কাছে যে পেন্সিল কম্পাস আছে, সেই পেন্সিল কম্পাসে তোমার কিন্তু পেন্সিল আগে তুমি পুট করে একদম লাগিয়ে রাখবে, ভালো মতো শক্ত করে লাগালে। পেন্সিল কম্পাসের যে পার্টটা ধারালো, যেটা সেটা এখানে দিবে। এখানে দিয়ে সেটা তো যখন তুমি পেন্সিল কম্পাস খুলবে, মানে এই বিতে তোমার পেন্সিল নিতে হবে, তখন পেন্সিল কম্পাস খুলবে না, ধারালো পার্টটা এতে রেখে পেন্সিল কম্পাসের পেন্সিলটা এই বিতে নিবে। বিতে নিয়ে তোমার পেন্সিল কম্পাসটা কিন্তু খুলে গেল, খুলে গেল না? এখন ওই অবস্থায় পেন্সিল কম্পাসটা রেখে দিবে। ওইটা কিন্তু যেমন আবার ছোট করে ফেলবে, তাহলে কিন্তু দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে একটা মেজার করলাম 4 সেন্টিমিটার। এবার আরেকটা রে আঁকবে। তোমাদের বলা আছে তোমরা একটা র্যান্ডম রে, কিন্তু আমি তোমাদের ট্রিক শিখে দিলাম এটা কপি করার জন্য। এই 4-এর থেকে বা তোমার যেটা নিবা তার থেকে বড় আঁকবা, তাহলে তোমার কনস্ট্রাক্ট করতে সুবিধা হবে। তো তুমি ধরো 7 সেন্টিমিটার একটা রে আঁকলাম স্কেল দিয়ে। আবার আঁকার পরে তোমার কিন্তু পেন্সিল কম্পাসটা মেজার অবস্থায় আছে 4 সেন্টিমিটার, তাই না?
ধারালো পার্টটা এই কোণায় রাখলাম, রেখে ওই যে পেন্সিলটা আছে, পেন্সিলটা নিচে বসে জাস্ট একটা আর্ক আঁকবে, এরকম একটা দাগ দিবে। এরকম একটা দাগ দিলে একটা আর্ক মতো হয়ে যাবে। তাহলে এইটাতে একটা পয়েন্টে ছেদ করলো এই এটাকে। এই টোটালটাই হচ্ছে তোমার এই লাইন সেগমেন্টের কপি। এখন ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন একটু কনস্ট্রাক্ট করে কষ্ট করে, তাহলে আমাকে পাঠাও, আমি এখন দেখে দিচ্ছি তোমাদের 4 সেন্টিমিটার হয়েছে কিনা দুইটাই।
পেরেছো কি? কেউই তো পাঠাওনি এখনো। সহজ একটা জিনিস, তখন টাইম, প্রথম তো এই জন্য এত সময় লাগতে পারে। রাইসা হয়নি এখনো? জারিয়া তোমারও হয়নি? স্যার আর অলমোস্ট ছবি হয়ে গেছে। পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, পাঠাও। স্যার ড্রয়িং করছে, এখন কি লিখবো? আসান, কিছু বলছো? ড্রয়িং করে ফেলছি। ছবি পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপ, বললাম ছবি পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ঠিক আছে। জারিয়া তুমি দিয়েছো, তবে জারিয়া ওই যে সেকেন্ড যেটা ড্র করলো না, রে তোমার মেজারমেন্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? রে যে তোমার 8.5 সেন্টিমিটার, ওটা দেওয়ার দরকার নেই। ওটা আমি তোমাদের মানে একটা ট্রিক শিখালাম বোঝার সুবিধার্থে, বা তোমার যেন যখন কনস্ট্রাক্ট করবে তখন যেন তোমার সুবিধা হয় এই জন্য। বাট খাতায় লেখার দরকার নেই। লিখতে পারো বাট না লেখাটাই বেটার, কেউ লেখে না আর কি, এই জন্যই বললাম যে না লেখাটাই বেটার আর কি, হ্যাঁ। আচ্ছা, বাকিটা কুইকলি দিয়ে দাও, আমাদের আরো কয়েকটা কনস্ট্রাকশন পড়তে হবে, হ্যাঁ। চটপট দিয়ে দাও, তাহলে আমরা বাকি আরো কয়েকটা পড়তে হবে আজকে। এগুলো শেষ করে ফেলবে, তাহলে আমরা নেক্সট দিন আর তার পরের দিন মিলে হয়তো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো আশা করি। তোমাদের জন্য বসে আছে আসান এবং রাইসা। আসান তো শেষ বললে, আসান দিয়ে দাও। জারিয়া তুমি ছিলে না হয়তো, তোমাকে যেটা বললাম যে জারিয়া তুমি যে রে এঁকেছো না, ওই রের লেন্থটা তুমি দিয়েছো 8.5 সেন্টিমিটার, ওটা দেওয়ার দরকার নেই পরীক্ষার খাতায়, ঠিক আছে? এটা তোমাদের সুবিধার্থে, তোমরা যেন মানে একটা ট্রিক্স শিখালাম আর কি তোমাদের লেখার সুবিধার্থে, আদারওয়াইজ না।
আচ্ছা ঠিক আছে, তো তোমরা পাঠিয়ে দাও, আমি আমাদের নেক্সট পার্টে চলে যাই। আমি এরপরে দেখে দিব না, আবার অসুবিধা নেই, পাঠাতে লাগো তোমরা আমাদের না। আর কয়েকটা, আর দুইটা আমরা থিওরিম পড়বো, ঠিক আছে? কনস্ট্রাকশন, সরি থিওরিম তো না, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন 3 এবং কনস্ট্রাকশন 4। ওকে, সো কনস্ট্রাকশন 3 দেখো, এখানে বলা আছে যে দা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ লাইন সেগমেন্ট, ঠিক আছে? কনস্ট্রাকশন 3 হচ্ছে, জাস্ট আ মোমেন্ট। ওকে, কনস্ট্রাকশন 3 হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে, অর্থাৎ লম্ব ছেদক রাখতে হবে আমাদের, ঠিক আছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে, তাহলে সাপোজ এ বি ইজ এ গিভেন লাইন সেগমেন্ট, হ্যাঁ? এই যে উপরের লাইনগুলো না, এই উপরের লাইনগুলো কিন্তু তোমাদের লিখতে হবে কিন্তু, হ্যাঁ? পরীক্ষার সময় যখন লিখবে শুধুমাত্র স্টেপ গুলো লিখবে এমন কিন্তু না। প্রথমে যদি তোমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে যে একটা পি কিউ লাইনের উপর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অঙ্কন করো, তখন কিন্তু তোমার লিখে দিতে হবে যে লেট আস অ্যাজিউম পি কিউ ইজ আ given line segment and we are following the following steps. We can follow the following steps below to construct a perpendicular bisector of the given line segment. ঠিক আছে, এই প্রথমের এই দুটো লাইন তোমাদের আগে লিখে নিতে হবে। তোমরা কি কোনটাকে লাইন সেগমেন্ট ধরছো বা কোনটাকে লাইন ধরছো, কোনটাকে রে ধরছো, এগুলো বলে কি অঙ্কন করছো এটা বলে এরপরে স্টেপের দিকে তোমরা আগাবে। দেখো এটাও অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই 4টা স্টেপ আছে, ঠিক আছে? সো প্রথম দেখো ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1-এ কি বলা আছে দেখো। স্টেপ নাম্বার 1-এ বলা আছে উই আর ড্রয়িং লাইন সেগমেন্ট এ বি অফ এনি লেন্থ, যে কোনো লেন্থের একটা লাইন সেগমেন্ট থাকবে আগেরটার মতোই, তোমরা তো এঁকেছো অলরেডি। যে কোনো একটা লাইন সেগমেন্ট তোমরা আঁকবে, ঠিক আছে? এরপরে কি হবে, উইথ এ অ্যাজ দ্য সেন্টার, এই যে এবি লাইন সেগমেন্ট এঁকেছো তার এই এটাকে সেন্টার, অর্থাৎ তোমার এই যে পেন্সিল কম্পাসের শার্প পয়েন্টটা এতে রাখবে। ইউজিং আ পেন্সিল কম্পাস ড্র টু আর্কস অন বোথ সাইডস অফ এবি, এই এ কে তোমার পেন্সিল কম্পাসের শার্প পয়েন্ট এতে রেখে র্যান্ডম তুমি যে কোনো একটা ভ্যালু পর্যন্ত তোমার পেন্সিল কম্পাস একটু বড় করবে, খুব বেশি বড় করা দরকার নেই, আমি বলবো মোটামুটি রেঞ্জের একটু মানে একটা লেন্থ ওয়াইজ তোমার পেন্সিল কম্পাসকে বড় করে তোমার পেন্সিলের সাহায্যে যেটুকু ভাবে এই পাশে একটা আর্ক অঙ্কন করবে, ঠিক তার অপোজিটে আরেকটা আর্ক অঙ্কন করবে, ঠিক আছে? দুই সাইডে এ বি এর দ্য রেডিয়াস অফ ইউর সার্কেল শুড বি মোর দ্যান হাফ দ্য লেন্থ অফ এ বি, ঠিক আছে? অর্থাৎ তুমি যে আর্কটার জন্য যতটুকু মানে রেডিয়াস তুমি নিচ্ছ বা এই তোমার পেন্সিল কম্পাসটাকে যতটুকু খুলছো, তোমার টোটাল যে লাইন সেগমেন্ট হবে তার হাফের যেন একটু বেশি হয় এই রেডিয়াসটা, মানে তুমি যতটুকু তোমার পেন্সিল কম্পাস খুলছো। জারিয়া তুমি একটু আনমিউট করে তোমাকে তুমি বুঝতে পারছো আমার কথা? ধরো কথার কথা, তুমি 6 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট ড্র করেছো। এখন প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে 6 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট তুমি ড্র করবে। ড্র করার পরে তোমার কি করতে হবে, একটা পেন্সিল কম্পাস নিতে হবে। পেন্সিল কম্পাস নিয়ে এই যে এ পয়েন্ট ধরো, আমি ধরলাম এ পয়েন্টে তোমার যে শার্প পয়েন্টটা আছে, মানে শুয়ের মতো যে পয়েন্টটা তোমার আছে পেন্সিল কম্পাসের, ওইটা এতে রাখবে। রাখার পরে তোমার পেন্সিল কম্পাস তুমি দেখবে একটা সার্টেন পোর্শন পর্যন্ত ওপেন করা যায় না? ওপেন করা যায় তো, হ্যাঁ। এখন তুমি ওইটা ওপেন করে এই হালকা একটু আগে দেখে নিবে যে তোমার এই ওপেনটা মাঝে রেখে কোনো ফোঁটা যেন না পড়ে ওইখানে। ওপেনটা করে দেখবে, মানে পুরোপুরি নিচে রাখার দরকার নেই। ধরো আমি এতটুকু ওপেন করেছি আমার লাইন সেগমেন্ট, ঠিক আছে? ধরো আমার এই পেন্সিলটা হচ্ছে, আমার এই দুইটা আঙ্গুলকে তোমার দুইটা পেন্সিল কম্পাস ধরো, হ্যাঁ? আমার এই বৃদ্ধ আঙ্গুলটা মনে করো যে পেন্সিল কম্পাসের শার্প পয়েন্ট, আর এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা হচ্ছে তোমার মনে করো আমার পেন্সিল কম্পাসের, ঠিক আছে? ধরো আমার এই পেনটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? আমি আমার দিকে তাকাও, আমার এই 6 সেন্টিমিটার লাইন সেগমেন্ট আমি ড্র করলাম, হ্যাঁ। এখন আমি এই যে শার্প পয়েন্টটা একটা পাশে রাখবো, রেখে আমি কিন্তু আমার সুবিধা মতো আমার এই পেন্সিল কম্পাসটা ছোট বড় করতে পারবো। প্রথম কথা, আমি একটু বড় করলাম। বড়, তুমি ধরো এতটুকু বড় করলেই কিন্তু তুমি চোখের আন্দাজে বুঝতে পারবে না তোমার এই বড়টা তোমার এই লাইন সেগমেন্টের অর্ধেকের বেশি কিনা। তোমার তো এখানে তোমার পেন্সিলটা তো এই লাইন সেগমেন্টের উপর পুট করে কোথায় একটা পয়েন্ট দেওয়ার তো দরকার নেই তোমার, তুমি কিন্তু উপর থেকেই বুঝতে পারবে যে আমার এটা অর্ধেকের বেশি হয়েছে, ঠিক আছে? যখন বুঝবে যে অ্যাটলিস্ট অর্ধেকের বেশি হয়েছে, অর্ধেকের কম হলে কিন্তু হবে না, অর্ধেকের বেশি যখন হবে বুঝতে পেরেছো, তখন তুমি এই এতে রেখে এই এ বি এর এই পাশে একটা আর্ক আঁকবে মোটামুটি করে, আবার এই তার অপোজিটে আরেকটা আর্ক আঁকবে, ঠিক আছে? একটু আগে যেভাবে আর্ক এঁকে তুমি লাইন সেগমেন্ট ড্র করেছিলে, দুই পাশে দুটো আর্ক দিবে। গেল স্টেপ 2 আমাদের তাহলে ক্লিয়ার হলো। স্টেপ 3-তে হবে এই যে সেম রেডিয়াস, এই রেডিয়াস কিন্তু তোমার সরানো যাবে না বাবু। এই রেডিয়াস নিয়েই তুমি বিতে যাবে, বিতে গিয়ে এই সেম রেডিয়াস নিয়েই আবার দুইটা তোমার আর্ক আঁকতে হবে দুই পাশেই। দেখবে তখন এই দুইটা, এই পাশের এই দুটো আর্ক এবং মানে এতে রেখে যে আর্ক এঁকেছিল আর বিতে রেখে এই পাশে যে আর্ক, দুটো আর্ক সেট করবে, আবার এই অপোজিট পাশেও এতে রেখে আর্ক আর বিতে রেখে আর্ক সেট করবে। তাহলে দুটো পয়েন্ট হলো। দুটো আর্ক ছেদ করলে কি হবে, এরকম ধরো আমার বোর্ডে দেখো, এই দুটো আর্ক যদি ছেদ করে এখানে একটা পয়েন্ট হচ্ছে না, সিমিলারলি এই পাশের দুটো আর্ক ছেদ করলে কিন্তু এখানে একটা পয়েন্ট হবে। তখন তোমরা শুধুমাত্র এই দুটো পয়েন্ট একসাথে যোগ করে দিবে।
যোগ করে দিলে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বাবা? Yes, sir. আচ্ছা ঠিক আছে। রাইসা ক্লিয়ার হচ্ছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, দেখো কনস্ট্রাকশন 4-এ 3টা মেথড বলা আছে, ঠিক আছে? সব থেকে কনভেনিয়েন্ট মেথড হচ্ছে মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2টাই তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই মেথড ফলো করে আঁকার ট্রাই করবে। তোমরা মেথড 3টাও করতে পারো, 3টাও অত একটা কঠিন না। আচ্ছা, আমি 3টাই বুঝিয়ে দিই। 2টার থেকে তোমরা 3টা করো, তাহলে বেশি বেটার হবে। ঠিক আছে, তোমাদের এক্সামে বলে দিবে না তোমরা যে কোনো একটা মেথড ইউজ করে বলো, তোমাদের জাস্ট হচ্ছে কনস্ট্রাকশন করতে দিবে। তোমার যে কোনো কনভেনিয়েন্ট মেথড তুমি করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা মেথড নাম্বার 3টা ফলো করো। আমরা আমি আমি নিজেও বা আমাদের যারা আমরা এই মেথডটা ফলো করে করেছি। ঠিক আছে, 2টার দরকার নেই, 3টাই করো। ওকে। আচ্ছা, আমাদের প্রথমে আগে প্রশ্নটা দেখে আসি আমরা, আমাদের কনস্ট্রাক্টটা করতে বলেছে কি। হ্যাঁ, আমাদের কনস্ট্রাক্ট করতে হবে হচ্ছে, দেখো বলা আছে কনস্ট্রাকশন নাম্বার 4-এ যে পারপেন্ডিকুলার টু এ লাইন, কি বলা আছে দেখো, সরি, আমাদের কোশ্চেন্স বলা আছে হচ্ছে আমাদের কি কনস্ট্রাক্ট করতে হবে, পারপেন্ডিকুলার টু এ লাইন থ্রু আ পয়েন্ট অন ইট। অর্থাৎ আগেরটায় আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর রেখেছিলাম, অর্থাৎ এটা যদি একটা লাইন হয়, আমার বোর্ডটা ভালো করে খেয়াল করো, তাহলে এই লাইনের লম্ব বরাবর এটাকে অর্ধেক অংশে ছেদ করবে, এরকম একটা লাইন সেগমেন্ট আমরা ড্র করেছিলাম। পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে হবে এটাকে, তাই না? অর্থাৎ এটা 90 ডিগ্রি, এবং এই যে বাইসেক্টরটা, এটা যদি টোটাল 6 সেন্টিমিটার একটা আমরা লাইন ধরি, তাহলে এই বাইসেক্টরটা এই অর্ধেক অংশকে 3 সেন্টিমিটার এবং এই অর্ধেক অংশকে 3 সেন্টিমিটার, এই দুই ভাগে সমানভাবে ভাগ করেছে। ঠিক আছে, আর এইটা আমাদের কনস্ট্রাকশন 3 আর 4-এর মধ্যে জাস্ট একটাই পার্থক্য। কনস্ট্রাকশন 4-এ হচ্ছে আমরা আগে একটা পয়েন্ট ধরে নিবো, কথার কথা এ বি লাইন বা লাইন সেগমেন্টে সি একটা পয়েন্ট, এই সি পয়েন্টের উপরে আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। আগেরটা আমরা র্যান্ডমলি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করেছিলাম, যেটা এই লাইন সেগমেন্টের মাঝখান দিয়ে গিয়েছিল, আর এবারে আমরা মাঝখানেও নিতে পারো তুমি, আমরা বা দুই পাশে নেও দিতে পারো, যেখানে ইচ্ছে তুমি নিতে পারো। যে কোনো তোমার যে কোনো এক জায়গায় পয়েন্ট ধরে তোমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এটাই আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা থার্ড মেথডটার দিকে আমরা একটু আগাই। দেখো থার্ড মেথডে কি বলা আছে, থার্ড মেথডে বলা আছে হচ্ছে, দেখো আমাদের এই যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল প্রথম স্টেপটা কি বলা আছে দেখো, ড্র এনি লাইন এ বি এন্ড টেক এ পয়েন্ট অন ইট। আমাদের কনস্ট্রাক্ট করতেই বলেছে পারপেন্ডিকুলার অন এ পয়েন্ট, পারপেন্ডিকুলার থ্রু এ পয়েন্ট অন এ লাইন, তার মানে একটা লাইনের একটা পয়েন্টের উপর থেকেই একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা লাইন ড্র করে নিলাম, এ বি লাইন, আমরা সেই লাইনটার নাম দিলাম এ বি, এবং তারপরে আমরা তার উপর র্যান্ডম একটা পয়েন্ট, ঠিক আছে, একটা র্যান্ডম পয়েন্ট তারা পি নিয়েছে, তোমরা কিউ নিতে পারতে, জেড নিতে পারতে, এটা তোমাদের উপরে, বা প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে তোমরা সিডি লাইন নিবে এবং তার উপরে কিউ পয়েন্ট নেবে, তাহলে কিন্তু ব্যাপার ওইটাই নিতে হবে। তোমাদের যদি নাম্বারে মানে এরকম কোনটা কি নাম নিয়েছে সেটা দিতে বলে, তাহলে কিন্তু তোমাদের কিছু নাম্বার কাটা যাবে। কোশ্চেনে যেটা বলেছে সেটাই তোমাদের দিতে হবে, এখন বোঝানোর জন্য বললাম। তাহলে র্যান্ডমলি পি একটা পয়েন্ট পি, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, স্টেপ নাম্বার 2-তে, প্লেস দ্য পয়েন্টার অন দ্য কম্পাস এট পি and draw an arc of convenient radius which cuts the line at C। অর্থাৎ আগেরটাই কিন্তু আমরা এই যে লাইনকে ছেদ না করে দুটো আর্ক এঁকেছিলাম, আর এবারে আমরা এই লাইন থেকে যে কোনো একটা রেডিয়াস নিয়ে লাইন থেকে শুরু করে একটা আর্ক আঁকবো। এই লাইন থেকে শুরু করে, লাইন থেকে আমাদের শুরু হবে, পেন্সিলটা প্রথমে এই এই পাশের যে কোনো একটা পয়েন্টে রাখবে, রেখে এখান থেকে আর্ক আঁকা শুরু করে এই পর্যন্ত, পুরোপুরি আর্ক না কিন্তু একটা হাফ সার্কেল মতো তুমি আঁকলে, এখানে পেন্সিল রেখে এই পয়েন্টের উপর পেন্সিল রেখে একটা মোটামুটি হাফ সার্কেল মতো আঁকলে, এই পয়েন্টটাকে আমরা সি নাম দিলাম। তারপরে স্টেপ 3-তে বলা আছে কি দেখো, উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস, তোমরা যে রেডিয়াস র্যান্ডম রেডিয়াস নিয়েছো সেই রেডিয়াস চেঞ্জ না করে তোমরা ড্র অ্যান আর্ক সি as the center which cuts the first arc at D, again with the same radius on the compass and with D as the center draw an arc which cuts the first arc at E। অর্থাৎ প্রথমে আমরা, আমার এই বোর্ডটার দিকে একটু তাকাও, এর থেকে আমার বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমরা এই এবি নামের একটা লাইন নিলাম, আমার বোর্ডটা একটু ভালো মতো খেয়াল করো প্রত্যেকেই। এবি নামের একটা লাইন আমরা নিলাম, লাইন নেওয়ার পরে আমরা আমাদের মন মতো র্যান্ডমলি একটা পয়েন্ট পি নিলাম, একটা র্যান্ডম পয়েন্ট পি নিলাম। এবার আমরা পেন্সিল কম্পাসের যে পেন্সিলটা আছে সেই পেন্সিলটা আমরা নিব এই পাশের লাইনে, পিতে আমরা লাগবো হচ্ছে আমাদের শুয়ের মতো যে পার্টটা, শার্প পার্টটা রেখে একটা র্যান্ডম রেডিয়াস আমরা নিবো, অর্থাৎ পেন্সিল কম্পাসটাকে খুলে একটা মোটামুটি রেডিয়াস পর্যন্ত নিব, নিয়ে এই যে লাইন আছে লাইনের এখান থেকে শুরু করে আমরা একটা হাফ আর্ক আঁকবো। ঠিক আছে, আঁকার পরে আমরা এই যেখানে আঁকলাম এটাকে আমরা সি পয়েন্ট বলে নাম দিলাম। এবারে রেডিয়াসটা চেঞ্জ না করে আমরা এই পেন্সিল কম্পাসের শার্প পয়েন্টটা উঠিয়ে সিতে নিব, সিতে নিয়ে সেম রেডিয়াসে আরেকটা আঁক আঁকবো। আঁকার পরে
যে আর্কটা আঁকলাম ওই আর্কের উপর এবার আবার আমরা আমাদের শার্প পয়েন্টটা নেবো পেন্সিল কম্পাসের, নিয়ে আরেকটা আর্ক আঁকবো। দুটো আর্ক হলো, প্রথম আর্কটাকে আমরা ডি পয়েন্ট হিসেবে নাম দিব, যেটা ছেদ করেছে, আর পরের আর্কটাকে আমরা ই পয়েন্ট হিসেবে নাম, যে এই আর্কটা ই পয়েন্টে ছেদ করেছে। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার ওই যে যে রেডিয়াস ছিল ওই রেডিয়াস কিন্তু আমরা চেঞ্জ করবো না। পেন্সিল কম্পাসের বাবা ব্যবহার কিন্তু খুবই শার্প হতে হবে, খুবই স্কিলফুল হতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কনস্ট্রাকশন কখনোই পারবে না। তো তোমাদের এখানে কিন্তু কম্পাস বারবার ব্যবহার করতে হবে, কখনোই যেন একটু তোমার কম্পাস সরে না যায়। আমি এই জন্যই বললাম তোমাদের জিওমেট্রি বক্সের কম্পাস যদি প্রপারলি শার্প না হয়, প্রপারলি যদি স্ট্রং না হয়, যে একটু টাচ লাগলে সরে যায়, তাহলে তোমরা এডিশনালি কিন্তু কম্পাস কিনতে পারো যেগুলো খুবই স্ট্রং, সহজে মানে নাড়া দিলে সরানো একটু টাফ, তো একটু হাতের আঘাত লাগলে যেন সরে না যায়। ঠিক আছে, সব যা বলছিলাম, এই যে দুটো আর্ক এঁকেছিলাম, তখন এই ডি তে পয়েন্ট রেখে আবার আরেকটা আঁকে উপরে র্যান্ডম সেম রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকবে, আর এই ই পয়েন্টে আবার তোমার এই শার্প পয়েন্টে নিয়ে আরেকটা আর্ক আঁকবে, দুটো আর্ক আবার একটা পয়েন্টে ছেদ করবে। তারপরে যে পয়েন্টে এরা দুটো ছেদ করলো সেখান থেকে এই পি পর্যন্ত একটা লাইন ড্র করে দিবে, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের রিকোয়েন্ট পারপেন্ডিকুলার। কারো বুঝতে কোনো অসুবিধা? রাইসা কোনো প্রবলেম হলে বলো, আমি একবার বলছি। No, sir. জারিয়া কোনো সমস্যা? No, sir. তাহলে তোমরা এটা ড্র করো এখন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার সি তে, ডি তে সামনে যেগুলো করবো ওগুলোর মধ্যে থেকে একটা দিবে, সি তে দেওয়ার জন্য এটা 3 স্টার, খুবই কমন, তোমরা পাবাই পাবো বলে দিলাম আমি। এই যে একটা র্যান্ডম পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো স্টেপ গুলো ফলো করে এটা ড্র করে ফেলে, এখনই ড্র করে, আমি দেখছি দেখে তারপর তোমাদের ছুটি দেবো আজকে। এখনো প্রায় 10-11 মিনিট আমাদের টাইম আছে ক্লাসে, এখনই ড্র করা শুরু করো। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে, আমি লাগে আবার বলি দিই। আজকে আমরা এই পর্যন্তই পড়বো, আমরা বেশি আগাবো না, আমি চেয়েছিলাম আরেকটু আগাবো, বাট তোমরা তাহলে ফার্স্ট হবে, আর তোমরা যেহেতু একদম নতুন, বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি আর না গাই, সেটা তোমাদের জন্য মঙ্গল হবে। ঠিক আছে, সো 4 পর্যন্ত এটা এটা এখন তোমরা ড্র করো।
স্যার ডান। ছবি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি দেখে দিচ্ছি। স্যার আমি শুধু ডায়াগ্রাম আঁকছি, কিছু লেখি নাই। কি করে জানাই? তোমার আঁকলেই তো হচ্ছে, লেখা তো তোমরা এমনি লিখতে পারো। ছবি আঁকলেই হচ্ছে, আমি তো ছবি আঁকাই চাইছি। কনস্ট্রাকশনের বেসিক তো ছবি আঁকাই, ওটা আমি দেখছি। আচ্ছা, তুমি কি পাঠিয়েছো? তোমারটা পাচ্ছি না তো। আচ্ছা, পেয়েছি। হ্যাঁ আসাম, ঠিক আছে, তবে তোমার একটু ওভার রাইটিং হয়েছে। হ্যাঁ দেখো, তুমি কিন্তু দুটো আর একটু ওভার রাইটিং করেছো, এই জন্যই তোমার পারপেন্ডিকুলার কিন্তু বেঁকা হয়েছে। তুমি তুমি খালি চোখে দেখলেই বুঝবে, তোমার কিন্তু একদম স্ট্রেট হয়নি। বুঝতে পেরেছো? তোমার ওই ওভার রাইটিং করেছে দেখে আরেকটাই তোমার বেঁকা হয়েছে আর কি, তোমার পারপেন্ডিকুলারটা। এই জন্য আমি বলেছি যে কনস্ট্রাকশনের বেলায় ভেরি মাচ ইম্পর্টেন্ট টু বি শার্প। তুমি যত বেশি শার্প হবে, তোমার কনস্ট্রাকশনটাও তত বেশি ফাইন হবে। হ্যাঁ, তো এইরকম ওভার রাইটিং কিন্তু করা যাবে না, আদারওয়াইজ সব ঠিক আছে। বাট যেহেতু তুমি ওভার রাইটিং করেছো, এই জন্য তোমার ব্যাকা হয়েছে কিন্তু মেইন লাইনটা, পারপেন্ডিকুলার লাইনটা। ঠিক আছে, এটা একটু ঠিক করতে হবে, আদারওয়াইজ আদার থিংস আর ওকে। বাকিটা তোমরা একটু দিয়ে দাও, আমি চেক করে দিচ্ছি এখনই। তোমার জন্য ওয়েট করছি আমি। রাইসা, পারছো না? ইয়েস স্যার, করছি। আচ্ছা আচ্ছা, করে ফেলো, কুইকলি করে ফেলো।
আচ্ছা ঠিক আছে, তোমরা পাঠিয়ে দাও। হ্যাঁ, তোমরা দুজনেই পাঠিয়ে দাও, জারিয়া এবং রাইসেল আমরা করছো আমি জানি। পাঠিয়ে দাও, ঠিক আছে, আমি এখনই দেখে দিচ্ছি, তোমরা পাঠিয়ে দাও, আমি দেখে দিচ্ছি। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, তোমাদের কোনো কোয়ারিজ আছে বলার জন্য, কোনো প্রবলেমস কিছু বলতে চাও? আর নাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তো পাঠিয়ে দিও, কিন্তু আমি কিন্তু চেক করবো, এখন যেন না পাঠানো হয় না। ঠিক আছে, এখনই পাঠাও, আমি চেক করে দিচ্ছি একটু পরেই। পাঠিয়ে দাও তোমরা, ঠিক আছে। সো নেক্সট দিন কনস্ট্রাকশন গুলো একটু সলভ করে রেখো। একটা হয়তো র্যান্ডমলি আঁকতে দিতে পারি, আর বাকিগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন সলভ করে ফেলবো, ঠিক আছে। আর কনস্ট্রাকশনের যে আমরা কনস্ট্রাকশন যতটুকু পড়লাম এই পর্যন্ত, যদি বইয়ে কোনো লাইন মনে হয় যে ইম্পর্টেন্ট বা টুকটাক পরে যদি মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট, করে রাখতে পারো। কনস্ট্রাকশন থেকে কিছু প্রশ্ন আমি সেট করে রাখতে পারি, এমসিকিউ টাইপ বা সামথিং টাইপ। হ্যাঁ, সো তাহলে আজকে এই পর্যন্ত। কিছু বলবা জারিয়া বাবা? তো স্যার, আচ্ছা ঠিক আছে, সো তাহলে আমরা আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অনেক গরম পড়ছে, একটু পানি খেও সবাই বেশি করে। হ্যাঁ, অনেক গরম পড়ছে, একটু পানি খাওয়া ট্রাই করো। আর আব্বু আম্মুর কথা শুনবা, ঠিকভাবে থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে।